বেসিক কনসেপ্ট অনুযায়ী এগোচ্ছি। হোয়াট ডাজ দি গভর্নমেন্টস বাজেট ফিসকাল ডেফিসিট রিলেট টু? ফিসকাল ডেফিসিট কিসের সাথে কানেক্টেড? তো আমরা আগেও পড়েছি যে ফিসকাল ডেফিসিট, ডেফিসিট মানে ঘাটতি। ডেফিসিট মানে যদি ঘাটতি হয়, ঘাটতি মানে কি করতে হবে? আমাকে টাকা পেতে হবে কোথাও কোথাও থেকে। এবার অন্য অপশনগুলো কেন নয় সেগুলোকে নিয়েও আমি আলোচনায় থাকবো। তো ফিসকাল ডেফিসিট কথার অর্থই হচ্ছে গিয়ে যেখানে আমার এক্সপেন্ডিচার এখানে বেশি, কার থেকে? ইনকামের তুলনায় এক্সপেন্ডিচার আমার যখন বেশি, তাহলে ইনকামের তুলনায় আমার যখন এক্সপেন্ডিচার এখানে বেশি হবে তখন আমার ফিসকাল ডেফিসিট হবে। এবার এক্সপেন্ডিচার যদি আগেই আমি বেশি করে দিই, তার মানে এটার সাথে আমার কি কি কানেক্টেড থাকছে? প্রথমত, নিড ফর ইনভেস্টমেন্ট। এক্সপেন্ডিচার বেশি মানেই যে আমার ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এমনটা নয়। আমার খরচ অনেক বেশি হয়ে গেছে, তার উপর আবার আমি ইনভেস্টমেন্ট করব কি করে? তাই এটা আমি প্রথমে বাদ দিলাম। নেক্সট হচ্ছে শর্টেজ ইন ইনভেস্টমেন্ট। এবার দেখো এই কথাটাকে যদি খেয়াল করে দেখি, যে এক্সপেন্ডিচার আমার অনেক বেশি, তার সাথে শর্টেজ ইন ইনভেস্টমেন্টটাও যায়। এক্সপেন্ডিচার অনেক বেশি হয়ে গেছে তাই ইনভেস্টমেন্ট করার মতন টাকা নেই, যায় তো কথাটা? তাহলে এই পয়েন্টটাকে আমি রাখলাম, প্রথমে একে বাদ দিতে পারবো না, কারণ ইকোনমিক্স শিখতে গেলে অপশনসকে স্টাডি করে ইকোনমিক্স শিখতে হয়। তারপরে লেখা আছে শর্টেজ ইন ট্যাক্সেস। এবার ফিসকাল কথাটা রিলেটেড টু ট্যাক্স, ইয়েস অর নো? ফিসকাল টার্মিনোলজি ইজ রিলেটেড টু ট্যাক্স। তাহলে এক্ষেত্রেও আমার একটা টার্মিনোলজির পয়েন্ট তৈরি হচ্ছে যে হ্যাঁ, এটাও হতে পারে উত্তর। কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে আমি নিড ফর বরোইং কে কেন প্রায়োরিটি দেব? কারণ আমরা পড়েছি যে ফিসকাল ডেফিসিট হওয়া ভালো। আর আমাদের ভারতবর্ষে ফিসকাল ডেফিসিট হয়, তার কারণটাই হচ্ছে আমরা ধার নিই বলে। আমরা কখনোই এটা পড়িনি যে আমাদের দেশের মানুষজন ট্যাক্স দেয় না বলে আমাদের ফিসকাল ডেফিসিট হয়। বোঝা যাচ্ছে কথাটা? আমাদের ধার নেওয়াটা একটা পার্ট ফিসকাল ডেফিসিটের, দ্যাটস ওয়াই আমরা অপশন নাম্বার সিটা চুজ করলাম। দেন রেস্ট অফ দি অপশনসকে আমরা এখানে চুজ করলাম না। আমি চাইলে ডাইরেক্ট নিড ফর বরোইং বলে চলে যেতে পারি, বাট ওভাবে ইকোনমিক্স যারা পারো না তারা শিখবে না। তাদেরকে এভাবে ইচ অ্যান্ড এভরি টাইম নিজেরাও যখন কোশ্চেন সলভ করবে, উত্তর কোনটা হলো আর অন্যটা কেন হলো না সেটাকে স্টাডি করতে হবে, আদারওয়াইজ কোনোদিনও ইকোনমিক্স প্রপার ভাবে আনসার করতে পারবে না। আচ্ছা, এটার উত্তরটা ভুল ছিল। এখনো ভুল আছে? দাঁড়াও দেখি। হ্যাঁ, এখনো ভুল আছে, আমি ঠিক করতে বললাম, তাও ঠিক করা হয়নি। ওকে, এটার উত্তরটা সি হবে। ঠিক আছে, পিডিএফ এ আপডেট করতে বলেছিলাম, কিছু ভাবে হয়তো মিস্টেক হয়ে গেছে। বি কেন না, অবশ্যই আমি আলোচনায় আসবো। আচ্ছা, তো অপশন যেটা দেখতে পাচ্ছি আমি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। প্রথমত আমাদের ব্রেনে ক্যাপিটাল কথাটা এলেই আমি তোমাদেরকে কি বলেছি? অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিকে মাথায় নিতে। সবার ফার্স্টে অ্যাসেট এবং লায়াবিলিটি। অ্যাসেট এবং লায়াবিলিটিকে তুমি যদি সঙ্গী করো, তাহলে এখানে সাবসিডি শব্দটা যখনই আসছে তখনই সেটা বাদ। বিকজ সাবসিডি এটা পার্ট কিসের? রেভিনিউর, এক্সপেন্ডিচারের, এটাও কোশ্চেনে দেয়, তাই এটা বাদ। ইন্টারেস্ট পেমেন্ট, এটাও বাদ, কারণ এটাও এগেন রেভিনিউরই পার্ট। তাহলে এবার পড়ে রইলো আমার অ্যাকুইজিশন অফ শেয়ার অ্যান্ড অ্যাকুইজিশন অফ ডিফেন্স। এবার শেয়ার আর ডিফেন্স, যদি আমি শুধু শেয়ার শব্দটাকে দেখি, তাহলে আমাকে এখানে মাথায় রাখতে হবে শেয়ার হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা যদি আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে পারচেস করে থাকি, তাহলে আমার অ্যাসেট বাড়ে। বাড়ে, হ্যাঁ কি না? বাড়ে। বাট এখানে এক্সপেন্ডিচার বলেছে, এবং এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে আমি যদি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুইজিশন অফ ডিফেন্স কে দেখি, শেয়ারের জন্য যদি গভর্নমেন্ট খরচা করে, তাহলে গভর্নমেন্টকে সেটাকে খরচ ধরা হবে? গভর্নমেন্ট কোনো একটা শেয়ার কিনলো, সেটা কি খরচ ধরা হবে? সেটা কি ইনভেস্টমেন্ট ধরা হবে? তাই সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি বলবো না।
বাট অ্যাকুইজিশন অফ ডিফেন্স, আমি যদি আজকে একটা মিলিটারি ইকুইপমেন্ট কিনি, তো আমি খরচা করলাম, তার মানে কিসের জন্য খরচা করলাম? আমি আমার অ্যাসেটের জন্যই খরচা করলাম। বাট সেই যে অ্যাসেটের জন্য খরচা করলাম, সেটা তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারই হলো। এবং সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের থ্রু দিয়ে ভবিষ্যতে আমি ইনকাম জেনারেট করতে পারবো। তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটিসই থাকে এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে তার তরফ থেকে ইনকাম জেনারেশন করা বা সেফটি পারপাসে। এবার যদি কেউ তর্কের খাতিরে বলে অ্যাকুইজিশন অফ শেয়ার দিয়ে শেয়ারের লাভ হবে, সেটার থেকে কি আর ইনকাম জেনারেট হবে না? বাট দিস ইজ নট দি, ইউ মে সে দিস ইজ নট দি আলটিমেট ট্রুথ, কি শেয়ারে ইনভেস্টমেন্ট করলেই গভর্নমেন্টের টাকা পাবেই পাবে। তাই অ্যাকুইজিশন অফ শেয়ার এখানে হবে না, অ্যাকুইজিশন অফ ডিফেন্স এখানে উত্তর হবে। ফাইন, আশা করি ফাইন। উইচ অফ দিস ইনক্রিজ লায়াবিলিটিজ ইন দি গভর্নমেন্ট বাজেট? এই ভিডিওটি যারা একেবারে বুঝবে না, তারা একই ভিডিও একের অধিকবার দেখবে। আমি আমার পুরনো স্টুডেন্টদেরকেও বলেছি, তোমাদেরকেও বলছি, ইকোনমিক্স যখন আমি নিজে জানতাম না, একই সেম ভিডিও মানে ঘন্টার পর ঘন্টা দেখে যেতাম। বারবার করে 2x এ, প্রথমে এমনি দেখতাম, তারপরে 2x এ দেখতাম। দিনের পর দিন সেম ভিডিও দেখতে দেখতে দেন কনসেপ্ট বুঝেছি। তাও তোমরা লাকি যে একটি মানুষের থেকে তোমরা এটা জানতে পারছো, আমি কিন্তু একটি মানুষের থেকে এটা শিখতে পারিনি। আমাকে বহু ভিডিও দেখতে হয়েছে, তারপরে গিয়ে শিখেছি। এমন কোনো ইকোনমিক্স এর বইও নেই যেখান থেকে শেখা যায়। তাই যদি না বুঝতে পারো, একই ভিডিও বারবার করে দেখো এবং নিজের মাইন্ডের মধ্যে পজিটিভিটি রাখো যে হ্যাঁ আমি পারবো। আচ্ছা, নেক্সট, হুইচ অফ দিস ইনক্রিজেস লায়াবিলিটিস ইন দি গভর্নমেন্ট বাজেট? তো লায়াবিলিটিস মানে কি? দায়। তো খুবই স্বাভাবিকভাবে আমার দায় কখন হবে? যখন আমি ধার নেব, সেটা আমার দায় হবে। তো বড়োইং ছাড়া আর কোনো অপশনসই নেই। এবার ডাইরেক্ট ট্যাক্স, এটা গভর্নমেন্টের ইনকাম, এটা কখনো দায় হতে পারে না, গভর্নমেন্টের এটা অ্যাসেট। লোন রিকভারি, গভর্নমেন্ট টাকা পাচ্ছে, রিকভারি হচ্ছে, এটাও হবে না। ডিভিডেন্ড ফ্রম পিএসইউস, এগেইন গভর্নমেন্টের এটা প্রফিটের পার্ট, এটাও হবে না। তাহলে বড়োইং আমার উত্তর হয়ে গেল। প্রাইমারি ডেফিসিট ইন দি গভর্নমেন্ট বাজেট, এটা একটা বেসিক ইজি কোশ্চেন। ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, এটা আমি বোঝাবো না বিকজ এটা বাজেটের ক্লাসে আছে। যারা বাজেট পড়োনি তারা বাজেট পড়বে তাহলে আগে। আমি কিছুদিন আগেই তোমাদের ভিডিও দিয়েছিলাম, আশা করি তোমরা জানো। তাহলে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, এটা মুখস্থ রাখবে। কারণ কারণ হচ্ছে গিয়ে প্রাইমারি ডেফিসিট, এটা অত্যন্ত কমন কোশ্চেন এবং বারে বারে পরীক্ষাতে আসা প্রশ্ন এই প্রশ্নটি। প্রাইমারি ডেফিসিট গভর্নমেন্ট বাজেটের তাকে কি বলে? ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট এটাকে বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পেমেন্টের কোনটি কম্পোনেন্ট নয়? এটাও একদম পাতি কোশ্চেন। রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্ট নয়, বাদ বাকি কারেন্ট অ্যাকাউন্ট এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট কম্পোনেন্ট। নেক্সট এখানে বলছে আচ্ছা, প্রথম পাঁচটা আমরা কমপ্লিট করলাম, কারোর কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কারোর কোনো? নেই। তবে পরের নাম্বারে এগোচ্ছি। দ্য কারেন্ট অ্যাকাউন্ট অফ দি ব্যালেন্স অফ পেমেন্ট ইনক্লুড ট্রানজাকশনস লাইক, এগেইন কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট নাম দিয়ে দিয়েছে, ইট মিনস দিস ইজ নট দি ক্যাপিটাল। দিস ইজ নট দি ক্যাপিটাল, ইট মিনস দিস ইজ নট রিলেটেড উইথ দি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। ফাইন। তার মানে আমার কে কে হতে পারে? তাহলে যখনই আমি অন্য তিনটে জায়গায় তাকাবো, ইনকাম টু অ্যান অ্যাব্রড, ট্রান্সফার টু অ্যান অ্যাব্রড, ইম্পোর্ট এক্সপোর্ট সার্ভিসেস, অল অফ দি অ্যাবাভ আমার উত্তর হয়ে যাবে। এবং যারা আমার এই ক্লাসটা দেখেছো তাদের কাছে এভরিথিং ইজ ক্লিয়ার। যারা দেখোনি, আবার দেখো, কিছুদিন আগেই বললাম, রেকর্ড দিয়েছিলাম, আবার দেখো, আবার পড়ো, আবার দেখো। এই জায়গাটাতেই সবকিছু এক্সপ্লেনেশন করা রয়েছে। তাই এখানে খুবই স্বাভাবিকভাবে অল অফ দি অ্যাভাব আমার আনসার হবে। একদমই তাই, বিওপির ভিজিবল ইনভিজিবল পার্টটা আমার কারেন্ট অ্যাকাউন্টের আনসার হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট, কোশ্চেনে আছে নট, ফর্ম দি পার্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট? একই কথা, আগের কোশ্চেনটার সাথে কানেক্টেড। আগের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটাও ক্লিয়ার। ক্যাপিটাল অ্যাকাউন্ট কখনো কারেন্ট অ্যাকাউন্টের পার্টই হবে না। একদম ইজি। ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্ট, ওটা কারেন্ট অ্যাকাউন্টের পার্ট কোথা থেকে হবে? বাদ হয়ে গেল, মানে সোজা হয়ে গেল উত্তরটা। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং আইটেম ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার আন্ডারটেকেন বাই দি গভর্নমেন্ট? আরেকটা কথা আমি বলে রাখি, আমি জানি যারা ইকোনমিক্স প্রথম প্রথম পারো না তাদের ফ্রাস্ট্রেটেড ফিল হয় যে কি করছি, কেন পারছি, আমিই পারছি না।
বাট সেটা বেশি কিছু দিনের জন্য হবে, খুব বেশি দিনের জন্য হয় না। ওই আমি সেই সমস্ত নিনজা মানুষদেরকে চিনি না বা জানি না বলতে পারো, যারা বলে কি 1 সপ্তাহে ইকোনমিক্স শিখে নিলাম বা 10 দিনে আমার পুরো সিলেবাস কমপ্লিট। ইকোনমিক্স অত তাড়াতাড়ি হয় না। বাট একবার হয়ে গেলে ইকোনমিক্স একটা সাবজেক্ট ম্যাথমেটিক্স এর মতন তোমাদেরকে নাম্বার দেবে। একটু টাইম লাগবে, ধৈর্য ধরে পড়ো, বুঝতে পারবে, পেরে যাবে। তাহলে বলছে which of the following item is an example of capital expenditure, again same concept, capital expenditure, asset and liability। মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নাও। প্রথমত কনসেপ্ট আমার ভিডিওটা দেখলে ক্লিয়ার, যে সাবসিডি এখানে রেভিনিউ অ্যাকাউন্টের পার্ট। তাই সাবসিডি দেখলেই আমি বাদ দিয়ে দেবো। পরে কি আছে আমার দেখারই দরকার নেই, ডিফেন্স সার্ভিসেস এক্সপেন্ডিচার আমার দেখারই দরকার নেই। আমার সাবসিডি আছে মানেই সাবসিডি বাদ, কারণ সাবসিডি কখনো ক্যাপিটালের পার্ট হবে না। সাবসিডি ক্যাপিটালের পার্ট হবে না, তাহলে এটাও বাদ হয়ে গেল। এবার পরের পয়েন্টটা দেখি, কনস্ট্রাকশন অফ রোড, রাস্তার তৈরি। রাস্তা মানেই তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একদম ক্লিয়ার। রাস্তা মানেই আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে গেল। এবার রাস্তা মানেই যেহেতু ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে গেল, এবার এখানে না বেশ কিছু ট্রিক্সি পয়েন্ট থাকে। দ্যাট ইজ রিপেমেন্ট অফ লোন এখানে মেনশন করা রয়েছে। এবার এটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, আরে রিপেমেন্ট অফ লোন আছে পরের পার্টটা, তাহলে কি করে হয়ে গেল ব্যাপারটা। বাট এখানে খেয়াল করে দেখো, রিপেমেন্ট অফ লোন, তোমার লোনের তুমি রিপেমেন্ট করছো। তাহলে তোমার লোনের তুমি যদি রিপেমেন্ট করে থাকো, তাহলে সাপোজ ধরে নেওয়া যাক আমি 100 টাকার লোন নিয়েছি, আমি আজকে 10 টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে আমার লোনের রিমেনিং কত পড়ে রইলো? 90। মানে আমি আমার লায়াবিলিটিস কে কমাচ্ছি। তাহলে এগেইন রিপেমেন্ট অফ লোন রিলেটেড টু রিডাকশন অফ ইউর লায়াবিলিটিস। দ্যাটস ওয়াই দিস ইজ অলসো দি পার্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। নেক্সট, এগেইন আমি জানি না আজকে টিমের কিছু সমস্যা হয়েছে বা আমাকে ভুল পিডিএফটা পাঠিয়ে দিয়েছে। আশা করি আনসার যখন আপডেট হবে তখন ঠিক পিডিএফই আপডেট হবে, কারণ এটি এটার উত্তর হবে না, এটা হবে এটার উত্তর। ঠিক আছে। দ্য বাজেট কন্ট্রোল অর্গানাইজেশন ইউজুয়ালি হেডেড বাই টপ এক্সিকিউটিভ হুইচ ইজ নোন অ্যাজ বাজেট ডাইরেক্টর বা বাজেট কন্ট্রোলার। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন হুইচ টু ফ্যাক্টরস কনস্টিটিউট প্রাইমারি ডেফিসিট। এগেইন দেখো, উপরের কোশ্চেনটা আমরা পড়লাম ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। এটা জাস্ট সিম্পলি মুখস্থ রাখতে হবে, ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট, এটাই বারবার নিজেকে বলতে হবে। কেন কি, পরীক্ষাতে বাদ বাকি অপশনস গুলো তোমাকে এমন বিচ্ছিরি ভাবে দিয়ে দেবে তোমাকে কনফিউজ করার জন্য। তো তুমি কোনো কিছুতে কনফিউজ হবে না, সিম্পল ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট ইকুয়াল টু প্রাইমারি ডেফিসিট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অন্য কোনো টার্মিনোলজি তুমি ব্রেনকে দেবে না। তো 10 নম্বর পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। ইজ ইট ডান এভরিওয়ান? ওকে, নেক্সট এগোনো যাক। যদি কোনো কোশ্চেনে সমস্যা থাকে বলতে পারো। কিছুটা, হ্যাঁ। যারা একদম আগে থেকে পড়োনি তাদের কিছুটাই হবে, বারবার পড়তে হবে, এবং এরকম এমসিকিউ করতে করতে ঠিক হয়ে যাবে। নেক্সট, ইনফ্লেশন ইন দ্য ইকোনমি জেনারেলি লিডস টু উইচ অফ দ্য ফলোইং। তো আমি তোমাদের শিখিয়েছি, যখনই কোনো কোশ্চেন এরকম তোমাকে জিজ্ঞাসা করবে কোনো থট প্রসেসের, অপশনস পড়বে না, অপশন পরে পড়বো। আমাকে বলছে ইনফ্লেশন ইকোনমিতে কি করে, তুমি ব্রেনকে জিজ্ঞাসা করো ইনফ্লেশন ইকোনমিতে কি করে। ইনফ্লেশন ইকোনমিতে কারেন্সির যে ভ্যালু তাকে নামিয়ে দেয়, এটাই তো ফার্স্ট ইনস্ট্যান্স, এবং জিনিসের দাম বাড়িয়ে দেয়। জিনিসের দাম বাড়িয়ে দেয়, রুপির ভ্যালু কমিয়ে দেয়। তাহলে ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি ইটস অ্যাপ্রোপ্রিয়েট। ডান। তাহলে অপশন নাম্বার 2 আমি পেয়ে গেলাম, ইটস কারেক্ট। তারপরে বলছে ইনক্রিজ ইন রিয়েল ইন্টারেস্ট রেট। এবার যারা মানে একটু আমরা দুর্বল আছি বা শুরু শুরুতে পড়ছি, তাদের এই টার্মিনোলজিটা বুঝতে একটু সমস্যা হবে। তো সমস্যার অসুবিধা নেই, একটু সাবধানে শান্তভাবে বোঝার চেষ্টা করি। কিভাবে বুঝবো? ইনক্রিজ ইন রিয়েল ইন্টারেস্ট রেট, প্রথমত ভেঙে ভেঙে বুঝবো। ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট মানে কি, ব্যাংকের থ্রু দিয়ে যখন সাধারণ মানুষ যে ইন্টারেস্টটা পায় সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। রিয়েল ইন্টারেস্ট রেট কথার অর্থ কি? যেটা কিনা ইনফ্লেশন অ্যাডজাস্টেড। ওকে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইন্টারেস্ট রেট, খুব ভালো কথা।
তারপরে বলছে ইনক্রিজ ইন ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনফ্লেশন রেট, ইন্টারেস্ট রেট কখনোই হতে পারে না। কেন হতে পারে না? কারণ হচ্ছে গিয়ে ইনফ্লেশন মানেই হচ্ছে গিয়ে আমার ডিক্রিজ হবে রিয়েল ইন্টারেস্ট রেটে। কিভাবে? যদি একটু বোঝানোর চেষ্টা করি, আজকে আমি 100 টাকা ব্যাংকের থেকে লোন নিলাম, ধরে নেওয়া যাক 10% ইন্টারেস্টে আমাকে লোন দেওয়া হলো, এবং আমার তার মানে 1 বছর বাদে ফেরত দিতে হবে 110 টাকা। এবং এই 110 টাকা দিয়ে আমি সেই বছরে, সাপোজ যখন আমি 100 টাকা লোন নিলাম, এই ইয়ারটা ছিল 2024, এবং এই 100 টাকা লোন নিয়ে আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলাম। যদিও বা পাওয়া যায় না, তবুও লোকাল দাদা বৌদির বিরিয়ানি আমি খেতে গেলাম। আমি যদিও বিরিয়ানি খাই না, ভালো লাগে না, তো আমি বিরিয়ানি দাদা বৌদির খেতে গেলাম। বেশ, দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলাম, পরের বছর আমাকে শোধ করতে হলো 110 টাকা। ঠিক আছে, চলো বিরিয়ানি খেয়ে নিয়েছি, হ্যাপিলি আমি 110 টাকা শোধ করে দিলাম। যেই 2025 এলো, মার্কেটে দেখা গেল 10% ইনফ্লেশন হয়ে গেছে। বোঝানোর জন্য বলছি, 10% ইনফ্লেশন হয়ে গেছে। তার মানে এই দাদা বৌদির বিরিয়ানিটার দামই হয়ে গেছে এখন 110 টাকা। এবার আমি খুবই ভালো মানুষ, তো 110 টাকা আমি শোধ করে দিয়েছি, কিন্তু আমার আবার বিরিয়ানি খাওয়ার প্রয়োজনীয়তা হয়েছে। বাট আমার পোর্টফোলিও অনুযায়ী ব্যাংক আমাকে 100 টাকার বেশি লোন দেবে না, ব্যাংক আমাকে 100 টাকাই দেবে। তাহলে কি আমি আর বিরিয়ানি খেতে পারবো? না। কেন পারবো না? বিকজ ইনফ্লেশন হয়ে যাওয়ার জন্য আমার এই যে টাইমটাতে আমি 100 টাকা, যার ভ্যালু 1 বছর আগে 100 টাকার রেসপেক্টে ছিল, সেটার ভ্যালুই এখন 110 টাকা হয়ে গেছে। তার অর্থই হচ্ছে গিয়ে আজকে আমার এই পার্সেন্টেজটাও কখনো আর 10% থাকবে না, বা 10% থাকলেও তার রিয়েল রেটটা আর সেম থাকবে না। ঠিক আছে? তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট কখনো ইনক্রিজ করে না ইনফ্লেশনে, সেটাকে ডিক্রিজ করে। যে বা যারা কোশ্চেনের মানে বুঝতে পারছো না, নাম্বারটা লিখে রাখো, দরকার পড়লে পরের দিন আমি আবার অন্য উদাহরণ দিয়ে বোঝাবো। কোনো আপত্তি নেই, একবারের জায়গায় 1000 বার বলবো। অন্যরা 30-এ 30 পেয়েছে, কেউ 30-এ 25 পেয়েছে, 21 পেয়েছে, ইট ডাজেন্ট ম্যাটার ফর মি। তুমি পাওনি, তোমাকে পেতে হবে, এটা ম্যাটার করে। তাই এখানে পয়সা দিয়ে সবাই পড়াশোনা করছি, কেউ লজ্জা পাবে না, না বুঝতেই পারো। আচ্ছা, which of the following are define implications of a fall in inflation? আবার অপশন দেখবে না, নিজেকে প্রশ্ন করবে। ফল ইন ইনফ্লেশন, ইনফ্লেশনের যখন কোনো কিছু ফল হচ্ছে, ইনফ্লেশনের ফল হচ্ছে, মানে ইনফ্লেশন যদি, সাবধানে নিজেকে বোঝাবে, আচ্ছা ইনফ্লেশন যদি 10% থাকে, তাহলে ইনফ্লেশন এখন হবে 9%, আবার পরে হবে 8%। মানে ইনফ্লেশনের টার্মটা বা পার্সেন্টেজটা কমছে। তাহলে ইনফ্লেশনের টার্মটা, পার্সেন্টেজটা যদি কমে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করে দিয়েছে, ডেফিনাইট ইমপ্লিকেশন। ঠিক আছে, মানে একদম কোনটা হবেই হবে। ইয়েস, দিস ইজ মেইনলি টার্মড অ্যাজ দি ডিসইনফ্লেশন, বা ডেফিনাইট বলেছে মানে কোনটা হবেই হবে। গুড ইভিনিং। কোনটা হবেই হবে। তাহলে যখন মার্কেটে পেঁয়াজের দাম 50 টাকা ছিল, হঠাৎ করে হয়তো 48 টাকা হলো, তাতে কি হতে পারে? ম্যাক্স টু ম্যাক্স কি হতে পারে? ফুড সাপ্লাই হ্যাজ ইনক্রিজড। সব সময় অপশনস মাঝখান থেকে পড়া শুরু করবে, তাতে এলিমিনেশন সহজ হয়। ফুড সাপ্লাই হ্যাজ ইনক্রিজ, মানে ডেফিনাইট বলেছে, হতেই হবে। এর কি মানে এটা আছে যে 50 টাকা কেজি পেঁয়াজের বদলে 45 টাকা কেজি পেঁয়াজ বা 40 টাকা কেজি পেঁয়াজ হলে পেঁয়াজের ফ্লো বেড়ে গেল? না, হবে না। তার মানে 3 নাম্বারটা বাদ, তাহলে অপশন নাম্বার এ বাদ, অপশন নাম্বার ডি বাদ। অপশন নাম্বার এ বাদ, ডি বাদ হয়ে গেলে 4 নাম্বারটাও বাদ। আমাকে এখানে কেউ আহ, পরীক্ষাতে অনেক বেশি গীতায় হাত দিয়ে কেউ প্রমিস করায়নি যে ইচ অ্যান্ড এভরি অপশন ইউ হ্যাভ টু স্টাডি। তো 4 নাম্বার অপশন আমি আর পড়বো না, বাদ, আমার হয়ে গেল। এবার পড়ে রইলো আমার কাছে 1 আর 2। ডেফিনেটলি এটা একটা বলতে পারো, লাইক দিস ইজ এগেইন ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি, যেখানে অন্য অপশনটা থেকে যায় না, ম্যাক্সিমাম টাইমে সেটা উত্তর হয়। এখানে এক্সেপশন, মানে 2 উত্তর হলো, বাট
ন্যাচারালি অন্য অপশনটা মানে এই যে ওয়ান হওয়ার চান্সেস 99%, এখানে দুই অপশনটা চুজ করা রয়েছে, তাই জন্য পরীক্ষাতে না একটু খেয়াল করবে। এইবার যদি আমরা দেখি, নেক্সট বলছে প্রাইজেস হ্যাভ ফলেন। এইবার ইমপ্লিকেশন অফ আ ফল অফ আ ইনফ্লেশন, তো আমি বললাম যে ইনফ্লেশন 10% ছিল, সেটা 9% হয়েছে, সেটা 8% হয়েছে। এবং ডেফিনাইট ইমপ্লিকেশনস বলছে, মানে ম্যান্ডেটরি বেসিসে কোনটা হবেই হবে। সো ম্যান্ডেটরি বেসিসে এখানে আমি বলতে পারি না সাথে সাথে দাম কমে যাবে, কারণ আমি একবারও বলিনি ডিফ্লেশন হয়েছে, আমি বলেছি ফল ইন ইনফ্লেশন, ডিফ্লেশন নয়। ফল ইন ইনফ্লেশন মানে ইনফ্লেশনের রেটটা কমেছে, ঠিক আছে। ইট মিনস পরিষ্কারভাবে আমার কাছে উত্তরটা ক্লিয়ার, প্রাইসেস আর ইনক্রিজিং মোর স্লোলি দ্যান বিফোর। এবং আরো একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি শিখিয়েছি, অপশন যেটা বড় সেটা হবে উত্তর, রাইট? হুম। ডেব্রিজ যাকে বলে, ঠিক আছে। এক্স্যাক্টলি দেখলাম না, পুরো খবরটা দেখা হয়নি। প্রায় 80 কোটি না 180 কোটি টাকার ওরা সোনা পেয়েছে নদী থেকে, রিজার্ভ পেয়েছে। এবং সবাই হাসি হাসিতে বলছে যে এবার আর পাকিস্তানকে ভিক্ষা করতে হবে না। ইন্ডিয়া ওটাই বলছে, কারণ এটা অ্যাকর্ডিং টু তোমার ল, ডেব্রিস যেখানে গিয়ে পড়বে অধিকারটা তার, ঠিক আছে। তো এখানে আমরা কিছু করতে পারি না। হ্যাঁ তা ঠিক, সুদ হিসেবে চায়নাই নিয়ে নেবে। আমরা পাই না, আমরা অনেক উঁচু জায়গায় আছি না, আমরা দিয়ে দিতাই। ঠিক। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। বেশ, নেক্সট কোশ্চেন, ইনফ্লেশন প্রিমিয়াম। এটা একটা নিউ টার্ম। এবার এগেইন আমি তোমাদেরকে বলবো সিম্পল ভাবে অপশনে চিঙ্কি মিঙ্কি ট্রিক্স কে খোঁজো, ঠিক আছে। এক্স্যাক্টলি চিঙ্কি মিঙ্কি কে দেখো, এ আর বি, তাহলে সি আর ডি বাদ, হয়ে গেল। ন্যাচারালি সেটাই হয় উত্তর। এইবার প্রিমিয়াম, যখনই শব্দটা তুমি শুনবে তার মানেটা কি? প্রিমিয়ামের অর্থ হচ্ছে গিয়ে যেখানে তুমি মান্থলি বেসিসে দেবে, এমন একটা কিছু। না না, অবশ্যই প্রিমিয়াম মানে মানে টপ নচ কোয়ালিটি, বাট দ্য থিং ইজ প্রিমিয়াম ইজ সামথিং যেখানে তুমি কোনো কিছুর ইনভেস্টমেন্ট করবে এবং মান্থলি বেসিসে তুমি টাকা দেবে সেখানে। তো মান্থলি বেসিসে তুমি যখন তোমার প্রিমিয়াম দেবে, তাহলে তুমি কি শর্ট টার্মে করবে এমন কিছু? এটা মাইন্ডকে দাও। না, কিন্তু তুমি লং টার্ম করবে ইনফ্লেশন প্রিমিয়াম, ঠিক আছে। ব্যাস এখানেই খেলা শেষ হয়ে গেল। এবার অপশনস দুটোকে যদি আমি দেখি, তাহলে এখানে আমায় বলছে ইট ইজ দি হাই রিটার্ন দ্যাট শর্ট টার্ম বন্ড ইনভেস্টর ডিমান্ড ডিউ টু দি হাই ইনফ্লেশন রিস্ক, and it is the high return that investor demand in exchange for investing in long term security because of the high inflation risk। দুটোতেই হাই ইনফ্লেশন রিস্ক আছে, বাট আমি এখানে কি করব? আমি এখানে লং টার্মে যাব, তাহলে প্রিমিয়ামে আমার সিকিউরিটি বাড়বে। আর যখনই রিস্কওয়ালা কথা আসবে না, মানে আমি যদি প্রিমিয়ামের থটটাকে নাও ধরতে পারি ব্রেনে, রিস্কওয়ালা থটটাকে নিয়েও যদি আমি চলি, যে যখন আমার রিস্ক কথাটা আসবে তখন আমি লং টার্মে খেলবো, শর্ট টার্মে নয়। শর্ট টার্মে তো আমি হেরে যাব, মানে ওটা আবার লাখের উপর হয়ে যাবে, তাহলে আমি লং টার্মে যাব। তাই অপশন নাম্বার বি হচ্ছে আমাদের আনসার। এবার নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইনফ্লেশন টার্গেটিং ইন ইন্ডিয়া। এই কোশ্চেনটা এগেইন একদম ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনকারেক্ট বলেছে, তো ইনকারেক্ট চোখে জল জল করছে, এক নাম্বারটা ইনকারেক্ট, মারাত্মক রকম ইনকারেক্ট, ঠিক আছে, বিকজ এটা 4 ± 2 আমরা সবাই জানি। নেক্সট কি, ইন ইন্ডিয়া ইনফ্লেশন টার্গেটিং ইজ দি এক্সক্লুসিভ ফাংশন অফ দি সেন্ট্রাল ব্যাংক, নো, মনিটারি পলিসি কমিটি। তার মানে এটা সোজা কোশ্চেন আমাদের, ইজি। নেক্সট, which of the following factor contribute to the nation's invisible balance of payment? এগেইন চার্ট পড়ে থাকলে এই কোশ্চেনটা ইজি। আমি এগুলো আর বোঝাচ্ছি না, বিকজ আমি চার্টে বুঝিয়েছি। চার্ট যারা বুঝবে না, আমাকে পড়ে এসে বলবে কোন জায়গাটা বোঝোনি, দেন আমি আবার বোঝাবো। বাট আমাকে না পড়ে এসে বলবে আপনি আবার পড়ান, তাহলে আমি পড়াবো না।
আমাকে বলতে হবে হ্যাঁ এই জায়গাটার এই লাইনটা আপনি বলেছিলেন, এই জায়গাটা বুঝতে পারিনি, দেন আমি নিশ্চয়ই পড়াবো, একবার না বারবার। ঠিক আছে? তো এখানে উত্তরটা হয়ে গেল আমাদের অল অফ দি অ্যাবাভ। বেশ, নেক্সট যাবার আগে 15 হয়ে গেল। হাসিনা কত পেয়েছিলে? ইকোনমিক্সে মনে হয় ভালোই পেয়েছিলে, 22-23 পেয়েছিলে আমার যতদিন মনে হচ্ছে। আচ্ছা 21 পেয়েছিলে, কাছাকাছি। হুম, ওরকমই। ঠিক আছে, ওকে। নেক্সট এগোবো পরের পার্টে। দেখো, বাকিরা। ওকে, the following item appear on the balance of payments capital account. Again, ব্রেনে ক্যাপিটাল অ্যাকাউন্ট চলে এলো, কারেন্ট অ্যাকাউন্ট না, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। এবার তার আগে, এটার উত্তর দেওয়ার আগে আমাকে প্রথমেই একে বাদ দিয়ে দিতে হবে, চেঞ্জেস ইন স্টক ম্যাগনিটিউডস। ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে, ব্যালেন্স অফ পেমেন্টের সাথে স্টকের কনসেপ্ট কিছু নেই, বাদ। নেক্সট এখানে পড়ে রইলো বোথ স্টক অ্যান্ড ফ্লো ভেরিয়েবল। এটাও আমাকে কাইন্ড অফ আমি বাদ দিয়ে দিতে পারি, কারণ যে জিনিসটা স্টক হয় সেই জিনিসটা আবার ফ্লো হয় না, যে জিনিসটা ফ্লো হয় সেটা স্টক হয় না। এবার স্টক আর ফ্লো কি সেটা একটু আমাদেরকে জানতে হবে। আমি তোমাদের যখন একদম প্রথমে পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে মার্কেটে কতটা স্টক আছে, এরকম কথা আমরা জিজ্ঞাসা করি। তো মার্কেটে কতটা স্টক আছে কথার অর্থ কি, একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে, ডেফিনাইট টাইমে, মানে আমি বলি যে আজকে বিকেল পর্যন্ত আমার কাছে স্টক ছিল, জাস্ট কিছুক্ষণ কিছু ঘন্টা আগেই ওটা বেরিয়ে গেল স্টকটা, মানে একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমার ছিল বাট ওটা চলে গেছে, ওটাকে বলে স্টক। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের রেসপেক্টে এখানে যেটা জানতে চাওয়া হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টটা তাহলে কি টাইপের। তো ওটা ফ্লোটা হচ্ছে একটা টাইম পিরিয়ডের মধ্যে, একটা লং টার্মের ব্যাপার। সো এগেইন আমার ক্যাপিটাল শব্দটাই হচ্ছে লং টার্মের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই দিস ইজ কানেক্টেড উইথ ফ্লো ভেরিয়েবলস। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলি সিম্পল কথা, আজকে কোথায় আমার কত টাকা খরচা হবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, আই ডোন্ট নো। ইনফ্যাক্ট এটা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে না, কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও আই ডোন্ট নো। তুমি জানো কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা খরচা হবে? তুমি কি বলতে পারবে দিস ইজ আ স্টক ভেরিয়েবল? নেভার, তুমি কখনোই বলতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ এই একই জায়গায় আমি যদি তোমায় জিজ্ঞাসা করি মানি সাপ্লাই কি টাইপের ভেরিয়েবল, কি উত্তর হবে? মানি সাপ্লাই। ভেবে দেখো, মানি সাপ্লাই এটা মার্কেটে আমাদের যেটা দিয়ে থাকি ইকোনমিক্সে, স্টক না ফ্লো, এটাও একটা কোশ্চেন জিজ্ঞাসা করে। তো খুবই স্বাভাবিকভাবে মানি সাপ্লাই স্টক ভেরিয়েবল, মানি ফ্লোটা স্টক ভেরিয়েবল। কেন বলো? একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইমে কত টাকা আছে, খুব ইম্পর্টেন্ট এটাও, ডেফিনাইট টাইমে, তাই মানি সাপ্লাই আমার স্টক ভেরিয়েবল। ঠিক আছে, এটাও মাথায় রাখবে একসাথে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস ফর কস্ট পুশ ইনফ্লেশন। প্রত্যেকটি অপশনসকেই আমরা যদি দেখি, প্রথমত এগেইন অপশন আমি পড়বো না, আমি ফার্স্টে নিজেকে কি জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করব যে কস্ট পুশ ইনফ্লেশন কেন হয়। তো নিজেকে যদি জিজ্ঞাসা করি কস্ট পুশ ইনফ্লেশন কেন হয়, তখন আমরা একটা প্রথমত উত্তর পাবো। কি উত্তর পাবো? আমরা উত্তর পাবো যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন ইনফ্লেশন হয়। এটা হচ্ছে প্রথম উত্তর, ডেফিনাইট পয়েন্ট। জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে তখন আমার কস্ট পুশ ইনফ্লেশন হবে। যদি আমার জিনিসপত্রের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম কখন বেড়ে যাবে? যখন আমাকে ট্যাক্স দিতে হবে। অন্যান্য অপশনস গুলোর মধ্যে একদম চোখের সামনে জল জল করছে এটা। মানি সাপ্লাই ইনক্রিজ হয়ে যায় কস্ট পুশেও ডিমান্ডেও, ডিমান্ড পুলেও, এমন কিছু আলাদা নয়। পপুলেশন বাড়লে আমার ডিমান্ড বাড়বে, কস্ট পুশের সাথে সেটা কানেক্টেড নয়, কানেক্টেড ইনডাইরেক্টলি বাট ডাইরেক্টলি নয়। ইনক্রিজ ইন নন প্ল্যান এক্সপেন্ডিচার এর সাথে তো কানেক্টেডই না। নন প্ল্যান এক্সপেন্ডিচার বেড়ে গেল, তার সাথে আমার এখানে কোথা থেকে এলো কানেকশন? ওভাবে আমি পাচ্ছি না ডাইরেক্টলি, তাহলে আমি ইনডাইরেক্ট ট্যাক্সেশন আমার উত্তর হয়ে গেল।
নেক্সট, ইনফ্লেশন ইজ কজড অ্যাজ আ রেজাল্ট অফ, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি চিঙ্কি মিঙ্কি অপশনস, তাই এদের দুজন বাদ। ডিক্রিজ ইন মানি সাপ্লাই, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, এগেইন রাইট। সো পরিষ্কারভাবে উত্তর আমার কাছে রয়েছে, বেশি মাথা খাটাবে না। অ্যামাং দ্য রেমিডিজ অফ ইনফ্লেশন উই ক্যান নট ইনক্লুড, ইনফ্লেশনকে মানে রিডিউস করার জন্য কোনটা আমরা অ্যাড করতে পারি না, কোনটা চাইলেও অ্যাড করব না। ইনফ্লেশনকে রিডিউস করতে চাইছি, ইনফ্লেশনকে কমাতে চাইছি, তাহলে ব্যাংকের রেটকে আমার কমালে তো লোকে বেশি বেশি টাকা নেবে, তাহলে এটা কখনোই আমি করতে পারবো না। ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটা একদম স্ট্যাটিক পার্ট, হাউ টু পে ফর মানি। এটা কি জিনিস, এটা একদম যার নলেজ আছে সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, চিঙ্কি মিঙ্কি ট্রিক্স মানে হচ্ছে গিয়ে যাদেরকে একই রকম দেখতে, পরীক্ষাতে 90% টাইমে তাদের মধ্যে থেকেই উত্তর হয়, বাকি দুজনকে আমি বাদ দিয়ে দেবো। চিঙ্কি মিঙ্কি কেমন ভাবে দেখো, এখানে লেখা আছে ইনক্রিজ ইন মানি সাপ্লাই, এখানে লেখা আছে ডিক্রিজ ইন মানি সাপ্লাই, উইদাউট আ করসপন্ডিং ইনক্রিজ ইন প্রোডাকশন, উইদাউট আ করসপন্ডিং ডিক্রিজ ইন প্রোডাকশন। যাদেরকে একই রকম দেখতে তাদের তারা হচ্ছে চিঙ্কি মিঙ্কি। ঠিক আছে। আচ্ছা, ফাইন, 20 পর্যন্ত ফাইন। ওকে, তারপরে বলছে দ্য এফেক্ট অফ ইনফ্লেশন অন ট্যাক্স রেভিনিউ রেজাল্টস ইন আ সিচুয়েশন। বোঝার চেষ্টা করি কি বলতে চাইছে ব্যাপারটা। দ্য এফেক্ট অফ ইনফ্লেশন অন ট্যাক্স রেভিনিউ, ইনফ্লেশনের এফেক্ট ট্যাক্স কালেকশনের উপরে কি হতে পারে। ঠিক আছে, তো খুবই স্বাভাবিকভাবে যখনই ট্যাক্স শব্দটা চলে আসছে ফিসকাল চলে আসবে। যদি নাও জানো, আর অবশ্যই অন্যান্য টার্মিনোলজি আমি পড়িয়েছি, ডিসইনফ্লেশন মানে ইনফ্লেশনের পার্সেন্টেজ কমে যাওয়া, রিফ্লেশন মানে কি পড়েছিলাম, রিফ্লেশন, ডিফ্লেশন থেকে রিফ্লেশন মানে ইনফ্লেশন আবার। আচ্ছা, তাহলে ডিফ্লেশন যখন কমে যায় তাকে কি বলে? ডিফ্লেশন যখন কমে যায় তখন তাকে কি বলে? সিম্পল কথা, ডিফ্লেশনের অপোজিটটা হচ্ছে রিফ্লেশন। মানে মাইনাসে ছিল, যেটা শুভম বললো, ডিফ্লেশন থেকে ইনফ্লেশনে আস্তে আস্তে যাওয়া, ইনফ্লেশন বলাটা ভুল, প্রিভিয়াস রেটে যাওয়া। ইনফ্লেশন বললে টার্মটা ভুল হবে, ডিফ্লেশন থেকে প্রিভিয়াস রেটে যাওয়া। ডিসইনফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশন যদি 10% থাকে তাহলে সেটা হয়ে গেল 9%। আর রিফ্লেশন মানে যদি ডিফ্লেশন থাকে 10%, তাহলে ডিফ্লেশন হলো আমার 9%। এরকম ব্যাপার, মানে একটা পজিটিভ, হ্যাঁ, একটা নেগেটিভ। আচ্ছা, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেজার ইজ অ্যাডাপ্টেড টু রিডিউস ইনফ্লেশন। ইনফ্লেশন কমাতে গেলে ব্রেনকে জিজ্ঞাসা করবে, ইনফ্লেশন কমাতে গেলে মার্কেট থেকে মানি সাপ্লাই কমাতে হবে। ইনফ্লেশন কমাতে গেলে মার্কেট থেকে যদি আমার মানি সাপ্লাই কমাতে হয়, তার মানে মানি ফ্লো কিভাবে কমবে, খরচ কম করলে, কাটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, হয়ে গেল। আর কোনো দিকে তাকানোরই দরকার নেই, গভর্নমেন্টের কাট করব, রিডিউস ইনফ্লেশন। রেট বাড়াবো কেন, কমাবো। ইনফ্লেশন মানে কি, আবার কোশ্চেন, পারচেসিং পাওয়ার কমে যাওয়া, আর কোনো কথাই নেই। অলওয়েজ রিডিউসেস দ্য কস্ট অফ লিভিং, উল্টে ইনফ্লেশনের কস্ট অফ লিভিং বেড়ে যায়। অলওয়েজ রিডিউসেস দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে যায়। রিডিউসেস দ্য প্রাইসেস অফ প্রোডাক্ট, রিডিউসেস না, ইনক্রিজ করে দেয়। হুইচ অফ দ্য মোস্ট এফেক্টিভ কোয়ান্টিটেটিভ মেথড টু কন্ট্রোল ইনফ্লেশন, কোয়ান্টিটেটিভ। প্রথম কথা, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, অপশনটাকে দেখে নেব, এটা মানেই হচ্ছে কোয়ালিটেটিভ, বাদ, বাদ। কোয়ান্টিটি,
সিআরআর এসএলআর, মাথায় জল জল করবে, সিআরআর এসএলআর, তাহলে সিআরআর। এখানে শুধু ব্যাংক রেট হলে উত্তরটা ব্যাংক রেট হতে পারতো, বাট এখানে বলেছে ব্যাংক রেট পলিসি। পলিসি ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দি ব্যাংক রেট। ব্যাংক রেট হচ্ছে প্রপার পার্সেন্টেজ, আর পলিসি মানে সেটা রিলেটেড পয়েন্টস। আর লাস্টের কোশ্চেন গুলো আমার বোঝানোর কিছু নেই, বিকজ দে আর ফ্রম দি বাজেট। এগুলো তো বাজেটের কোশ্চেন। এবার হাসিনা কি বলছিলে বলো, কি বলছিলে, কি রেট ওরিয়েন্টেড কোশ্চেন বুঝতে পারছি না, আর ভালো ভাষায় বলো তো। আর বাকি কারোর কোনো এই পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন থাকলে বলবে। একই কোশ্চেন বারবার সলভ করবে, আবারও নিয়ে বসবে সেম কোশ্চেন্স, দেখবে পারছো না পারছো না। বলো। না, ওয়েস্ট বেঙ্গল বাজেট ইন্টারভিউ এর জন্য করতে হয়, পরীক্ষার জন্য এখনো পর্যন্ত তো আসে না। আচ্ছা, বিভিন্ন রেটের সাথে ইনফ্লেশনের সম্পর্কটা, ঠিক আছে। কতদিন ধরে তুমি ভুগছো এই সমস্যায়, মানে এই কোশ্চেনের আনসার না করতে পারার সমস্যায়, হাসিনা? পরীক্ষার পর থেকে? আচ্ছা, এই পরীক্ষার পর থেকে। বেশ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের স্কিম, হ্যাঁ পরীক্ষার আগে উম, করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের স্কিম গুলো নিয়ে একটু বসতে হবে, ওয়েস্ট বেঙ্গলের স্কিম গুলো করে নেবো। আচ্ছা দাঁড়াও, ওকে একটা জিনিস বলে দিই। সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, এগুলোই তো জিজ্ঞাসা করে তো, এই তিনটেই তো। আর রেপো রেট, চারটে। হ্যাঁ, মিসলেনিয়াস এখনো দেরি আছে, বলে দেবো। চারটে। মিসলেনিয়াস মেন্স না প্রিলি? বলে দেবো যদিও বা। ঠিক আছে। তো সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট। আরেকটা খবর হচ্ছে, মিসলেনিয়াস যে ডেটে বলেছে সেই ডেটে নাও হতে পারে, ডেট পিছ হতে পারে। সো চিন্তার কিছু নেই, পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে। ডেট পিছবে ধরে রাখো। বাট হবে, এই বছরই হবে, কারণ আরেকটা মিসলেনিয়াস নিতে হবে। না, এবার তো দেখতে হবে কাট অফ। এবার এখানে একটা সায়ন্তন ব্যাপার আছে, কাট অফ ক্লিয়ার করার জন্য যদি প্রিপারেশন আটকে রেখে দাও তাহলে মহা ভুল করবে, ঠিক আছে। না না, পরীক্ষাটা হয়ে যাবে শুভম, পড়তে হবে, কাট অফ ক্লিয়ারের অপেক্ষায় থাকবে না। তাহলে ঠিক আছে, তাহলে পড়াশোনা করো। আচ্ছা, এবার দেখো, সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, যদি আমরা দেখি, আমাদেরকে বলা হয় ইনফ্লেশন হলে কোনটা বাড়ানো হবে না কমানো হবে, ঠিক আছে। হুম। এবার সিআরআর, এসএলআর, এগুলো কি জিনিস? সেটা হচ্ছে ব্যাংকের একটা পার্সেন্টেজ, যেটা আরবিআই এর কাছে রাখতে হয়। সিআরআরটা আরবিআই এর কাছে রাখতে হয়, আর এসএলআরটা চাইলে নিজের কাছে রাখতে পারে, ঠিক আছে। কন্ট্রোল মেজার। মোট কথা, যদি সিআরআর বেড়ে যায়, সিম্পল লেম্যান ল্যাঙ্গুয়েজে একবার শিখে নাও, পার্মানেন্ট মনে থাকবে। সিআরআর যদি বেড়ে যায়, তাহলে ব্যাংকের কাছে কম টাকা থাকবে, তাই তো, লোন দেওয়ার জন্য। সিআরআর বেড়ে গেলে ব্যাংকের কাছে কম টাকা থাকবে লোন দেওয়ার জন্য। এসএলআর বেড়ে গেলেও ব্যাংকের কাছে কম টাকা থাকবে লোন দেওয়ার জন্য, তাই তো, একই না? দুটোর ক্ষেত্রেই একই মানে। ফাইন। তাহলে ইনফ্লেশন যদি হয়, আমি কি চাইবো? ব্যাংকের কাছে কম টাকা থাকুক লোন দেওয়ার জন্য। তার মানে সিআরআরও বাড়বে, এসএলআরও বাড়বে, হ্যাঁ কি না? ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যাংক রেট, এটা কি? পার্সেন্টেজ। মানে
আমি আগে 7%-এ লোন দিতাম, এখন আমি 10%-এ লোন দিচ্ছি। 7%-এ যত লোক লোন নেবে, 10%-এ কি তত লোক লোন নেবে? তাহলে ইনফ্লেশন বাড়াতে গেলে, মানে ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে লোককে কি করবো? আমি লোন কম দেব। তার মানে কি এটাও পজিটিভ, অ্যাজ ওয়েল অ্যাজ রেপো রেটও পজিটিভ। তার মানে সিম্পল কথা, এই যে এটা আমি আজকে শিখিয়ে দিলাম, এটা আমার নিজের শিখতে হয়তো 1 বছর লেগেছে, 1 ইয়ার। অ্যান্ড ট্রাস্ট মি, কোথাও এটা বলা নেই। ঠিক আছে? ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে পরীক্ষাতে যা যা আসে সবই পজিটিভ, সবই বাড়াতে হয়। শুধু রিভার্স রেপোটা মাইনাস, বাকি সব প্লাস। ঠিক আছে হাসিনা? বাকিরাও যদি কোনো কনফিউশন থাকে তাহলেও আশা করি সমস্যার সমাধান। তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, এভরিথিং প্লাস, শুধু রিভার্স রেপো রেট মাইনাস। আর আমার সত্যি কোনো লজ্জা লাগে না যে আমার 1 বছর লেগেছে এটা বলতে। আমি জানি না কাদের কেন লজ্জা লাগে, পড়েছি জানি না, অতটাই মাথা মোটা তাই লেগেছে, কি আছে। আর লোকজন যা যা ভিডিওতে শুনি, সত্যি ভাবি যে তাদের ব্রেন নাসায় নিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্ট করা উচিত ব্রেনের। যাই হোক, তো 30খানা কোশ্চেন, ওটা ব্যাপার নেই, মন দিয়ে চেষ্টা করো, পেরে যাবে। হুনসুকু ওয়াংরু হয়ে যাও শেখার জন্য। ঠিক ঠিক। আচ্ছা, হয়ে গেল তাহলে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আবার প্র্যাকটিস করো। আবার নেক্সট উইকে না হয় ইকোনমিক্স ধরবো, কালকে তো হিস্ট্রি ক্লাস, নেক্সট উইকে আবার ইকোনমিক্স ধরবো। টিল দেন প্র্যাকটিস করো। আচ্ছা, আর আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে বলেছিলাম, পড়েছো? ঠিক আছে, যাদের হয়নি পড়ে নিও, কারণ আমি শনিবার দিনকে কিন্তু একটা টেস্ট নেব। ঠিক আছে? তার আগে পড়ে নিও। শনিবার দিন যেটুকু পড়িয়েছি ইনক্লুডিং কালকেরটা নিয়ে একটা টেস্ট নেব। কোশ্চেন আমার হয়ে গেছে, ভেবেছিলাম আজকেই নেব, তবু নেওয়া হলো না, থাক, শনিবারই নেব। টাটা, গুড নাইট। ওই 280টা, হ্যাঁ।